আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের তিনটে ডিপার্টমেন্টকে নিয়ে, তাদের কি কি প্রবলেম রয়েছে বা তাদেরকে কাঠগড়ায় তুলব বলতে পারেন। তিনটে ডিপার্টমেন্ট হচ্ছে, একটা হচ্ছে কোচ, একটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্লেয়ার। তবে ভিডিও শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনারা ভিডিওর পর অনেকেই কমেন্ট করবেন যে আনোয়ার নিয়ে কিছু বললেন না কেন দাদা। আমি আগে থেকেই বলে রাখি, আনোয়ারের কেস যতক্ষণ না কোনো ফাইনাল ডেট পাওয়া যাচ্ছে, কারণ এই তো জানেন বহু বছর ধরে চলছে, আমি ওটা নিয়ে বেকার আলোচনা করতে চাই না। আবার বলবো এই তারিখে একটা কিছু আসতে পারে, সেই তারিখেও কিছু আসবে না, আগে কিছু আসুক তারপর জানাবো। প্রথমে চলে আসি মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে। মোহনবাগান ম্যানেজমেন্টের কি কি সমস্যা ছিল যার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যে এই যে সিজন শুরু করার যেটা প্রি সিজন, এটা আপনারা অনেকেই মনে করছেন যে কোচ বলছে প্রি সিজন দেরি করে করব, বিষয়টা সেরকম নয়। যদি কোচ বলতো দেরি করে প্রি সিজন করছি বা আমরা করব, তাহলে কোচ কখনো সাংবাদিক সম্মেলনে বলতো না যে এতদিন ছুটি পেয়েছে, এতদিনের গ্যাপ পেয়েছে। প্লেয়াররাও এটা চায়নি, কারণ প্লেয়াররাও বলেছে যে তাদের লাইফের সবথেকে বেশি ছুটি তারা এই মোহনবাগানে এসে এই বছর কাটিয়েছে। তো এটা ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম ভুল। সেকেন্ড ভুল হচ্ছে এটা, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভারতীয় মিডফিল্ডারদের ওপর অনেক বেশি ভরসা করেছে। এর পেছনে কারণও আছে, কারণ গত কয়েক বছরে তারা ভারতবর্ষের যত সেরা মিডফিল্ডার আছে তাদেরকে সবাইকে তুলে এনে এই মোহনবাগান টিমে জমা করেছে। এবার এত কোটি টাকা খরচ করে যদি একটা মিডফিল্ড তৈরি করা হয়, যেখানে আপুইয়া আছে, থাপা আছে, সাহাল আছে, প্রত্যেকেই কোটি কোটি টাকার প্লেয়ার, তার উপরে যদি আবার বেশ কিছু কোটি খরচ করে আর একটা মিডফিল্ডার আনতে হয়, তাহলে সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের প্ল্যানিংয়ের ভুল। কারণ আপনি মিডফিল্ডার নিয়ে এসছেন ভারতবর্ষের সমস্ত সেরা, কোটি কোটি টাকা দিয়ে, তাদেরকে ইউজই করতে পারছেন না, তার উপরে একটা বিদেশি মিডফিল্ডার আনতে হচ্ছে, তাকে ইউজ করতে হচ্ছে, তাহলে আপনার প্ল্যানিংয়ে অবশ্যই ভুল রয়েছে। এগুলো ছাড়াও আমার মনে হয়েছে যে ভুলটা বেসিক্যালি সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার মিডফিল্ডে সাইন করা উচিত ছিল, যে প্লেয়ারটা ভারতবর্ষে খেলে যাওয়া অন্যান্য বিদেশিদের স্ট্যান্ডার্ডের থেকে অনেক হাই। এটাই কিন্তু অ্যাকচুয়ালি সাকসেস আনার আসল চাবিকাঠি। আপনি যদি ব্যারেটোর কথাও ভাবেন, সোনি নর্ডির কথাও ভাবেন, বা ওডাফা ওকলির কথাও ভাবেন, সেই মুহূর্তে তারা ভারতে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে সেরা ছিল এবং সাধারণ বিদেশিদের থেকে হাই লেভেলের বিদেশি ছিল, এবং বিদেশিগুলোর এমন ক্ষমতা ছিল, আজকে যদি আপনি ব্যারেটোর কথাই ভাবেন, যে একটা হারা ম্যাচকে একা নিজের ঘাড়ে নিজের দায়িত্ব নিয়ে জিতিয়ে দিতে পারতো। সেই লেভেলের বিদেশি কোথায়? যারা আছে তারা যথেষ্ট ভালো, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত বিদেশি রয়েছে, আলাদিন আজারে রয়েছে, কনার শিল্ড রয়েছে, তাদের সঙ্গে যদি কম্পেয়ার করেন খুব বেশি ডিফারেন্স আপনি দেখতে পাবেন না। নেক্সট যদি চলে আসি কোচের কথায়, কোচের ব্যাপারটা কি বা কোচের প্রবলেমটা কোন জায়গায়? কোচেরও একটা বড় সমস্যা, যেটা কমন ম্যানেজমেন্টের সঙ্গে ভারতীয় প্লেয়ারদের ক্ষমতার থেকে বেশি পাওয়ারফুল বা পোটেনশিয়াল যুক্ত ভাবা। অ্যাকচুয়ালি একজন ভারতীয় ভালো প্লেয়ার একটা বিদেশি প্লেয়ারের হাফ, মানে দুটো ভারতীয় প্লেয়ার একই পজিশনে এক জায়গায় খেললে একটা বিদেশির অভাব তারা ফুলফিল করতে পারে। অথবা বলতে পারেন একটা ভারতীয় প্লেয়ারকে ভালো খেলার জন্য তার পাশে একটা বিদেশি প্লেয়ারের সাপোর্টের প্রয়োজন হয়। তো সেটা যদি আমি ভাবি, তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশির ডিস্ট্রিবিউশন প্রয়োজন, মানে সব জায়গায় এক বা একাধিক বিদেশির দরকার আছে। আমি অ্যাটাকে দুটো, ডিফেন্সে দুটো বিদেশি খেলালে মাঝখানে লিঙ্ক আপ ভারতীয় প্লেয়াররা করতে পারবে না, যে জায়গায় মোহনবাগান টিম পিছিয়ে আছে। আরও একটা জিনিস আমার মনে হয়েছে যে একটা ম্যাচ খেলার ক্ষেত্রে তিন ধরনের স্ট্র্যাটেজির প্রয়োজন অপোনেন্ট অনুযায়ী। একটা হচ্ছে আমি অ্যাটাকিং খেলবো যখন অপোনেন্ট আমার দুর্বল থাকবে, আর একটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড খেলবো যখন অপোনেন্ট আমার সমসাময়িক থাকবে, আর একটা হচ্ছে আমি আন্ডারডগ খেলবো, মানে আমি আগে ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল খেলবো যখন আমার অপোনেন্ট অনেক বেশি পাওয়ারফুল হবে আমার থেকে। তো ম্যাচ অনুযায়ী এই প্ল্যানিং বা এই অ্যাপ্রোচের ক্ষেত্রে অপোনেন্টকে প্রপারলি জাজ করে এই অ্যাপ্রোচে যাওয়াটা একটা বড় দায়িত্ব কোচের, এবং এটাকে আপনারা ম্যাচ রিডিংও বলতে পারেন। ম্যাচের প্রপার না হলেও আগে থেকে প্রি ম্যাচ রিডিং, যে আমি অপোনেন্ট সম্পর্কে একটা ধারণা করলাম এরা আমার থেকে অনেক মানে এগিয়ে রয়েছে,
যেটা আগের বছরের এএফসির ম্যাচে হয়েছিল, ACL2 এর ম্যাচে মোহনবাগানের অপোনেন্টকে মোহনবাগান একটু বেশি ভেবে ফেলেছিল পাওয়ারফুল, পুরো ডিফেন্সিভ খেলে ম্যাচটা ড্র করে ফেলেছিল। আর এবছরের যে লাস্ট ম্যাচটা আহালের সঙ্গে, যে আহালের বিরুদ্ধে আমরা যে প্রথম থেকে যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বা যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা আহালকে আটকানোর পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু সেটা ভেঙে যখনই অ্যাটাক করতে গেলাম তখন আমরা বিপদে পড়ে গেলাম। এই জায়গাটা রিড করতে পারেননি কোচ। আমরা যদি প্রথম থেকে যে স্টাইলে খেলছিলাম সেই স্টাইলটা অ্যাটাক না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করতাম তাহলে হয়তো 1 পয়েন্ট আসতো। আর আপনারা যে অ্যাটাকিং খেলার কথা বলছেন যে অপোনেন্ট তো দুর্বল, অ্যাটাকিং খেলে উড়িয়ে দেবো, সেটার পসিবিলিটি আমার কাছে কিন্তু একদমই ছিল না। তার কারণ প্লেয়াররা যা দেখলাম মাঠে নামার পর, প্লেয়াররা ফিট ছিল না, মাঝখানে মিডফিল্ডের জায়গায় একটা বড় গ্যাপ আছে। এই প্রবলেমগুলো সলভ না করে আপনি ACL2 এ কখনোই অ্যাটাকিং বা স্ট্যান্ডার্ড খেলতে পারবেন না। আর প্লেয়ারদের প্রবলেম আপনারা সকলেই জানেন, বহুবার আপনারা কমেন্ট করেছেন যে প্রয়োজনের বেশি টাকা দিয়ে দেওয়ার ফলে এবং ISL খেলে ISL বারবার জিতে নিজেদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করা। এখন লিস্টান কোলাসো নিজেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সাহাল নিজেকে মেসি, আশিস রায় নিজেকে হাকিমি, এইরকম সব ভাবতে শুরু করে দিয়েছে। এইটা একটা বড় প্রবলেম। এরা ওই লেভেলের প্লেয়ার নয়। ইন্ডিয়ান সার্কিটে এরা যথেষ্ট ভালো প্লেয়ার, একটুও ছোট করছি না এদের মানে পারফরমেন্সকে বা এদের পোটেনশিয়ালকে, কিন্তু এদেরকে মনে রাখতে হবে এরা 133 র্যাঙ্কের একটা ফিফা র্যাঙ্কিংয়ের টিমের প্লেয়ার বা সেই দেশের একটা প্লেয়ার। বাঁশবনে শিয়াল রাজা হয়, কিন্তু সামনে অরিজিনাল বাঘ পড়লে শিয়াল কখনোই টিকবে না। তাই ডোমেস্টিক ম্যাচ আর ইন্টারন্যাশনাল ক্লাব টুর্নামেন্টের মধ্যে নিজেদের পারফরমেন্সের একটা চেঞ্জ করতে হয়, একটা পার্থক্য থাকবে, সেটা মনে রাখতে হবে। পার্থক্য বুঝে নিজেদের পারফর্ম করা উচিত। এখন যদি লিস্টান কোলাসো ইরানের টিমের বিরুদ্ধে কাটাতে যায়, 3-4টে প্লেয়ারকে কাটিয়ে বেরিয়ে যাব ভাবে, তাহলে সেই ভাবনাটার মধ্যেই বড় ভুল রয়েছে। সাহাল যদি ভাবে সেফাহানের 3টে ডিফেন্ডারকে কাটিয়ে ও মেসির মতো পেনাল্টি বক্স থেকে বাঁকানো শটে গোল করবে, তাহলে ওর ভাবনার ভুল রয়েছে। আর জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, এদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে তারা যে ভুড়ি ভুড়ি গোল করে এসছে তখন তাদের পাশে সেই লেভেলের প্লেয়ার ছিল। এখন পেনাল্টি বক্সের সামনে দাঁড়িয়ে থাকলে কেউ পাস বাড়াবে না। ইন্ডিয়ান ফুটবলে নিজেকে নিজের বল তৈরি করতে হয়, স্ট্রাইকারকেও মিডফিল্ডে খেলা তৈরি করতে নামতে হয়। তো সকলেরই তো 1-2 বছর করে হয়ে গেছে, এতদিনে তাদের ধারণাটা ক্লিয়ার হওয়া উচিত। ইন্ডিয়ান ফুটবল সব সময় বিদেশিদের জন্য টাফ টুর্নামেন্ট, তাদেরকে অনেক বেশি দায়িত্ব নিতে হয়। ইউরোপে খেলা অনেক সোজা, অস্ট্রেলিয়ায় খেলাও অনেক সোজা, কারণ ওখানে আশেপাশে অস্ট্রেলিয়ান প্লেয়াররা সাপোর্ট দেবে, ইউরোপিয়ান প্লেয়াররা সাপোর্ট দেবে। এখানে ইন্ডিয়ান প্লেয়াররা সেই সাপোর্ট দিতে পারবে না, নিজেকেই যা করার করতে হবে। ইন্ডিয়ান প্লেয়াররা শুধু 1-2 খেলার ওয়ালের মতো রয়েছে, এইটা ভাবতে হবে। তো প্লেয়ারদের নিজেদের সিচুয়েশান এবং নিজেদের যোগ্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা প্রয়োজন। তবে এইটুকু আশা করতে পারি যে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের কোচ এবং মোহনবাগানের প্লেয়াররা তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং খুব শিগগিরই সেগুলোর সমাধান বার করে ফেলবে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।